থ্যাংক ইউ। তাহলে দেখেন এই তারের লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে আমার এই জায়গাতে, তাই তো? তারের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তাহলে দেখেন আমরা সেক বলতেছি, দেখেন দুইটা তার, এই দুইটা টাওয়ারের হাইট কিন্তু আমার সমান। তাইলে দুইটা টাওয়ারের আমার হাইট সমান। তাহলে এই টাওয়ারের লেভেলটা আমি করে দিলাম। এবং এই যে কোনো একটা টাওয়ার, যেহেতু আমার দুইটা টাওয়ারের হাইট আমার সমান, তাই যে কোনো একটা টাওয়ারের হাইয়েস্ট লেভেল থেকে কন্ডাক্টরের যে লোয়েস্ট যে পয়েন্ট, তাহলে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এই জায়গায়। এটা আমি একটা লেভেল করে দিই। তাহলে দেখেন কন্ডাক্টরের, তাহলে দেখেন যে যে কোনো টাওয়ারের আমার একটা হাইয়েস্ট পয়েন্ট থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলতেছি স্যাগ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এখন স্যাগের কম রাখবো না বেশি রাখবো সেগুলো আমরা শিখবো, আমরা যখন স্যাগটা আরো বিস্তারিত পড়বো সামনেই। তো তখন এটা আসলে বোঝা যাবে যে স্যাগটা আসলে এই টেনশনের সাপেক্ষে একটা সম্পর্ক থাকে। তো এটার উপরই নির্ধারণ করে স্যাগটা আর কি নির্ধারণ করা হয়। তো এটা আমরা দেখব। তো আমি যখন স্যাগ পড়াবো তখন এই দুইটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর এই দুইটা পয়েন্ট আমরা স্কিপ করে গেলাম। আচ্ছা, তো আপনারা জাস্ট হচ্ছে যেতটুকু পড়াচ্ছি এখানে পড়বেন। এই যে দেখেন এই কন্ডাক্টর, এখানে আমরা কি কি পড়াইলাম, যে আপনার হচ্ছে মেইন কম্পোনেন্টস অফ কন্ডাক্টরের, মানে কন্ডাক্টরের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো পড়বেন এইটা। তারপর হচ্ছে আপনার কি আছে, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেটা আছে, যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের যে প্রপার্টিজ, কয়টা প্রপার্টিজ, এই চারটা প্রপার্টিজ, এই চারটা প্রপার্টিজ গুলো দেখবেন। তারপর হচ্ছে এই যে, তারপর এখানে আমাদের চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্টে আপনাদের মূলত কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম এবং কপারের হচ্ছে একটা কম্পারিজন দেওয়া আছে। তো এই কম্পারিজনটা আমরা দেখবো, এটা পড়াইলাম, এটা হচ্ছে দেখবো, যার তার মধ্যে হচ্ছে 3 এবং 4 নাম্বার পয়েন্ট আমরা বুঝতে পারবো যখন আমরা স্যাক পড়াবো আর কি। ঠিক আছে? তো আমরা যতটুকু যতটুকু এখান থেকে পড়াবো এগুলো ততটুকু পড়লেই হবে। তারপর দেখেন এরপরে যেটা আছে লাইন, লাইন সাপোর্টস। তো আমরা একটু আগে দেখছি যে আমাদের যে ওভারহেড লাইনের যে মেইন কম্পোনেন্টস যেগুলো থাকে, ওভারহেড লাইনের যে মেইন কম্পোনেন্টস যেগুলো থাকে, সেটার প্রথমে কি থাকে, কন্ডাক্টর। প্রথমে বলা হয়েছিল কন্ডাক্টর। ওভারহেড লাইনের যে কম্পোনেন্টস গুলো, মেইন কম্পোনেন্টস এর মধ্যে প্রথম কম্পোনেন্টস ছিল কি, কন্ডাক্টর। এবং সেকেন্ড কম্পোনেন্টস গুলো কি দেওয়া ছিল, কারো মনে আছে? সেকেন্ড কম্পোনেন্টসে কি দেওয়া ছিল? সাপোর্টস। সেকেন্ড কম্পোনেন্টসে দেওয়া ছিল সাপোর্টস। সাপোর্টস বলতে আমরা কি বুঝি? টাওয়ার, আর পোল। টাওয়ার বুঝি এবং পুল বুঝি। এখন দেখেন, তাহলে আমাদের যে এই যে টাওয়ার বা পোল আছে, সেগুলোরও আমার হচ্ছে, যেমন আমরা দেখছি যে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল গুলা যখন আমরা চুজ করব, তার কিছু প্রপার্টিজের উপর ভিত্তি করে আমরা চুজ করব, ঠিক তেমনি আমার যে টাওয়ার হবে সেই টাওয়ারেরও কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজের উপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশন বেসিসে এই হচ্ছে সাপোর্টস গুলাকে আমরা চুজ করব। তো দেখেন, তো প্রথমে কি বলছে যে আপনার দেখেন হাই মেকানিক্যাল স্ট্রেংথ, হাই মেকানিক্যাল স্ট্রেংথ থাকা লাগবে। অবশ্যই হাই মেকানিক্যাল স্ট্রেংথ থাকা লাগবে, কারণ আমার যে টাওয়ারটা থাকবে সেটা তো আমার মজবুত হইতে হবে, তাই না? যে টাওয়ারটা হবে সেই টাওয়ারটা আমার মজবুত হইতে হবে, কারণ কি, এই টাওয়ারটা আমাকে সাপোর্ট দিচ্ছে কন্ডাক্টরকে, এই টাওয়ারটাই আপনাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইনসুলেটরকে। এবং আমি যদি আরো স্পেসিফিকলি বলি, সাপোজ ধরেন ঝড়ের কথা চিন্তা করেন। তো কিভাবে, যেমন আমি একটু হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের তার, ঠিক আছে? তো সাপোজ ধরেন এখন এই জায়গাটাতে আমাদের প্রচুর বাতাস বইতেছে বা প্রচুর ঝড় হচ্ছে, তাহলে কি হবে, যে বাতাস যখন বয় তখন এই তারের উপরেও কিন্তু এই টেনসাইল স্ট্রেংথটা, তারের টেনসাইল স্ট্রেংথটা আপনার
বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে যখন ঝড় হয় তখন এই তারের উপরেও কিন্তু আমার একটা প্রেসার পড়ে। তো ওই ওই সময় যাতে আমার তারটা যদি এরকম টেনসাইল স্ট্রেন্থ কম থাকে তাহলে আপনার তারটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে। এই জন্য আমার হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে এই তারের টেনসাইল স্ট্রেন্থটা বেশি হওয়া দরকার কন্ডাক্টরের। আচ্ছা, এখন আমরা বলতেছি যে এখানে প্রচুর বাতাস বইতেছে। তো যদি প্রচুর বাতাস বয় তাহলে কি হবে, যে টাওয়ারটার উপরে কি হবে, আমার চাপ প্রেসার পড়বে না। তো এটা যদি আমার টাওয়ারটা যদি মেকানিক্যালি স্ট্রেংথ না হয় তাহলে কি হবে, ওই বাতাসের কারণে কি হবে, টাওয়ারটা ভেঙে যাবে বা মানে পড়ে যাবে আর কি। তাহলে এরকম তো আমরা চাই না। যদি টাওয়ারটাই যদি ড্যামেজড হয়ে যায় তাহলে কি হবে, আমার যে ইলেকট্রিক্যাল মানে আমার যে কন্টিনিউ যে রিলায়েবিলিটি পাওয়ার সিস্টেমে যে আমরা একটা আমরা বলছি যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি। মানে রিলায়েবিলিটি মানে হচ্ছে কি, যে আপনার এই সিস্টেমটা আপনার কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই দিতে পারবে। তো এই রিলায়েবিলিটি কিন্তু আপনার হ্যাম্পার হবে। কারণ কি, আমার টাওয়ারটা ড্যামেজ হয়ে গেছে। তো টাওয়ার ড্যামেজ হয়ে গেলে কি হবে, যে ওইটা ওই এলাকার যে বা ওইটার সাথে আমার যে কানেকশন গুলো ছিল, যে যে এলাকার পাওয়ার সাপ্লাই দেওয়ার কথা ছিল, ওইসব এলাকায় আপনার পাওয়ার সাপ্লাইটা অফ হয়ে যাবে এই টাওয়ারটা ড্যামেজ হওয়ার কারণে। তো এই কারণে হচ্ছে কি, আমার টাওয়ারটার মেকানিক্যাল স্ট্রেংথটা কি হইতে হবে, বেশি হইতে হবে। তাহলে এটারই ছিল সে ব্যাখ্যাটা, যে আপনার হাই মেকানিক্যাল স্ট্রেংথ হইতে হবে। এবং দেখেন এটা হচ্ছে কি, এই যে দেখেন এটার সাথে আপনারা অনেক সময় কনফিউজ হতে পারেন, যে এখানে দেখেন লাইট ইন ওয়েট, মানে আপনার ওজনে হালকা হইতে হবে। এই ওজনে হালকা হওয়ার সাথে কিন্তু আমার এই মেকানিক্যাল স্ট্রেংথের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজে যাব না। এখানে হচ্ছে কি, যে আপনার ওই আপনার টাওয়ারটা মজবুত হইতে হবে, সাথে সাথে আপনার যে টাওয়ারটা আমার ওজনে হালকাও হইতে হবে। এই যেখানে সেই কথাই বলা আছে, দেখেন যে লাইট ইন ওয়েট উইথাউট দি লস অফ মেকানিক্যাল স্ট্রেংথ। মানে এখানে আমরা বলতে চাচ্ছি এই কথাটা, যে আপনার মেকানিক্যাল স্ট্রেংথও বেশি হবে, সাথে সাথে আপনার এই যে আপনার হচ্ছে যে টাওয়ারের যে ওজনটা, সেটাও আমার কম হবে। 2 নাম্বার। তারপর 3 নাম্বার হচ্ছে কি, এটা একদম কমন বলছি, যে আপনার কস্টটা কম হইতে হবে যাতে করে এটা ইকোনমিক্যাল হয়। আমরা চাইতেছি যে এরকম যে ট্রান্সমিশনের জন্য যে খরচগুলো আছে, মানে আমাদের এই যে কম্পোনেন্টস যেগুলো আছে, সেই কম্পোনেন্টস এর জন্য আমার যত কম খরচে আমার সিস্টেমটাকে দাঁড় করানো যায়, আমরা সেগুলাতে খেয়াল করব, যাতে মানে হচ্ছে আমরা টাওয়ার, তারপর ধরেন এই যে কন্ডাক্টর, এগুলোর উপর আমরা বেশি খরচ করব না। তো এইটা হচ্ছে কি, আমার চিপ হইতে হবে। তারপর হচ্ছে লঙ্গার লাইফ, এটার সাথে আমার মেকানিক্যাল স্ট্রেংথের একটা সম্পর্ক আছে, মানে মজবুত বেশি হইতে হবে। তো আমার যদি মজবুত যদি বেশি হয় তাহলে আমার এই লংগিভিটি আমার হচ্ছে কি হবে, বেশি হবে। এবং ইজি অ্যাসেসিবিলিটি অফ কন্ডাক্টরস ফর মেইনটেনেন্স। এর মানে কি, এর মানে হচ্ছে যে আপনি ধরেন আমার যে টাওয়ারটা যেটা আছে, ধরেন আমার অনেক কারণে মেইনটেনেন্সের দরকার হইতে পারে লাইনে। তো আমার ওই টাওয়ারটাতে এরকম একটা ব্যবস্থা রাখতে হবে যাতে আমার খুব সহজে এই তারগুলোকে মেইনটেনেন্সে নিয়ে আসা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রপার্টিজ 5টা লাইন সাপোর্টের। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো জাস্ট আমরা একটু নাম, এখানে হ্যাঁ বলেন। ইজি অ্যাক্সেসিবিলিটি অফ কন্ডাক্টরস ফর মেইনটেনেন্স, এই হ্যাঁ, কন্ডাক্টরস ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, এটা হচ্ছে কি সাপোর্ট, ধরেন এটা একটু সহজ কথায় যদি আমরা বলি, ধরেন এটা হচ্ছে আমাদের টাওয়ার, এখানে তার আছে। তো সাপোজ ধরেন কোনো কারণে আমার এখানে চেক করতে হচ্ছে, সাপোজ আমার টাওয়ারের সাথে কি থাকে, এটা তো আমার টাওয়ার, তাই না? এখানে টাওয়ার, জি স্যার। এখন এখানে আপনার হচ্ছে ক্রস আর্ম যেগুলো থাকে, এবং এই ক্রস আর্মের উপরে আপনার হচ্ছে ইনসুলেটর গুলো থাকে, এই ডিস্ক গুলো থাকে, এবং তার মধ্য দিয়ে হচ্ছে তারগুলোকে পাস করানো হয়। এখন সাপোজ ধরেন আমার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে একটা নির্দিষ্ট সময় পর পর মেইনটেনেন্সে নিয়ে আসতে হয়, চেক করতে হয়। তো ধরেন আমার ইনসুলেটর গুলো জ্যামাজ হয়ে গেছে কিনা এটা দেখতে হবে, বা এখন যে অবস্থায় আছে ইনসুলেটর গুলো, এগুলো দিয়ে আমার পরবর্তী মেইনটেনেন্স যখন আবার হবে ততক্ষণ পর্যন্ত চলবে কিনা। যদি না চলে তখন আমরা হচ্ছে ইনসুলেটর গুলোকে চেঞ্জ করে দেই, ঠিক আছে? তো তারগুলো ঠিক আছে কিনা, তো এরকম গুলা, বা কোনো কারণে যদি আমার ফল্ট ঘটে তখন আমার মেইনটেনেন্সে নিয়ে আসতে হবে। তো এরকম অবস্থায় যখন আমরা মেইনটেনেন্স করব, টাওয়ার গুলো কিন্তু আপনার অনেক উঁচাই হয়। তো কি করতে হবে, এই টাওয়ার গুলোর মধ্যে আমার একটা ব্যবস্থা থাকতে হবে, যাতে একজন যে আমার যে লোকগুলা যারা থাকবে, যারা মেইনটেনেন্স করবে, তারা যেন খুব সহজে এই যে এরকম এই প্রান্তে আমার পৌঁছাইতে পারে। বুঝতে পারছেন? মানে সহজ কথা হচ্ছে এরকম একটা রাস্তা থাকতে হবে যাতে সে খুব সহজে এখানে পৌঁছাইতে পারে।
বুঝতে পেরেছি স্যার, তাহলে ওই রাস্তাটাকে আমরা কন্ডাক্টর বলছি এখানে। না না, রাস্তাটাকে আমরা বলতেছি ইজি অ্যাসেসিবিলিটি। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি বুঝতে পারছি। হ্যাঁ না, হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল স্যার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ কন্ডাক্টরস বলতে কি বোঝাচ্ছে? এই যে কন্ডাক্টর যে আমি বললাম, সাপোজ ধরেন এই যেরকম এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে। এখন আমাদের লাইনে তো বিভিন্ন ধরনের ফল্ট ঘটে, তাই না? ফল্ট ঘটে, কি ফল্ট হইতে পারে? লাইন টু লাইন ফল্ট হইতে পারে, টু গ্রাউন্ড ফল হতে তারপর পারে। লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। তো ওইসব কারণ হচ্ছে কি আমার কন্ডাক্টর গুলোকে চেঞ্জ করতে হবে না, বা কোনো কারণে ধরেন ঝড়ের কারণে আমার তারটা ছিঁড়ে গেল, তখন আমাকে কি করতে হবে? এই তারগুলোকে আমার ওই ছিঁড়া তারটাকে রিপ্লেস করতে হবে না। জি জি। তো ওইটাকে আমরা বলতেছি যে ইজি অ্যাসেসিবিলিটি অফ কন্ডাক্টরস, মানে কন্ডাক্টরস গুলোকে যাতে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, সাপোর্ট ব্যবহার করে যাতে কন্ডাক্টর গুলো চেঞ্জ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মেইনটেনেন্স, যদি আমরা ওভারঅল একটা কথা বলি, যে আমাদের টাওয়ার গুলোতে এমন একটা ব্যবস্থা থাকতে হবে যাতে সে খুব সহজে মেইনটেনেন্স করা যায়। সেটা যে কোনো ধরনের মেইনটেনেন্স হতে পারে, সেটা হতে পারে তারের চেঞ্জ, বা আমার ইনসুলেটর গুলো চেঞ্জ হতে পারে, বা ক্রস আর্ম গুলো ড্যামেজ হতে পারে। সেগুলো যাতে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। তো আমাদের চেঞ্জ করতে গেলে আমাদের এই পয়েন্ট গুলোতে আমাদের যাওয়া প্রয়োজন। তো এইসব পয়েন্ট গুলোতে যাতে আমরা যেতে পারি, সেই কারণে আমাদের যাতে একটা ওয়ে থাকে, সে ওয়েটা যেন আমাদের টাওয়ারের মধ্যে থাকে, যাতে আমরা সহজে মেইনটেনেন্স গুলো করতে পারি। তো এগুলো, এই কথাটাই এখানে বলা হয়েছে আর কি, ইজি অ্যাসেসিবিলিটি অফ মেইনটেনেন্স। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এই পাঁচটা পয়েন্ট গুলো আমরা দেখব এই যে প্রপার্টিজ এর জন্য। আর জাস্ট হচ্ছে নামগুলো একটু দেখেন, যে আমাদের সাপোর্ট গুলো অনেক রকমের হয়। একটা হচ্ছে উড পোল, উডেন পোল। এই উডেন পোল মানে হচ্ছে কি আপনার যে পোলটা সেটা হচ্ছে কাঠের তৈরি। আমরা জাস্ট নামগুলো একটু দেখি। প্রথমটা হচ্ছে উডেন পোল, তারপর হচ্ছে কি স্টিল পোল। এই স্টিল পোলটা আপনার আপনার নাম শুনে বুঝতে পারতেছেন এটা স্টিলের তৈরি। আর এটা হচ্ছে কি আরসিসি পোলস। এই যে আরসিসি পোলস, এই আরসিসি ফোর্স, আরসিসি মানে কি রেইনফোর্সড কনক্রিট, ঠিক আছে? এই নামটা আমাদের মনে রাখতে হবে। আরসিসি, আরসিসি মানে কি? এগুলো যে দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে আপনার নামটা মনে রাখতে হবে বা এরকম ভাবে, তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলো কিন্তু আপনার ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে প্রচুর মানে কোশ্চেন করা যায় ভাইবার জন্য। তো দেখেন আরসিসি, আরসিসি মানে কি? আরসিসি মানে হচ্ছে রেইনফোর্সড কনক্রিট পোল, ঠিক আছে? আরসিসি, ঠিক আছে? তাহলে দেখেন এই রেইনফোর্সড কনক্রিট মানে আপনার এই যে পোলটা সেটা হচ্ছে কি আমার কনক্রিটের তৈরি। আর লাস্ট যেটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে আমার স্টিল টাওয়ার, মানে এটা আমার স্টিলের তৈরি। এই স্টিল টাওয়ার গুলো আপনি কোথায় দেখতে পারবেন? এটা খুব ইজি। এই স্টিল টাওয়ার গুলা আমরা ওই যে যখন হাইওয়েতে যাব, হাইওয়েতে গেলে আমরা ট্রান্সমিশন লাইন দেখতে পাই না? দেখবেন প্রচুর অনেক উঁচা 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 যেগুলো দেখবেন যে অনেক উচ্চতায় আপনার হচ্ছে টাওয়ার গুলো থাকে। ওই যেগুলো হচ্ছে যে আমার ট্রান্সমিশন লাইন, যেগুলো সেই ট্রান্সমিশন লাইনের সাথে হচ্ছে কি আমার এই টাওয়ার গুলো থাকে, ঠিক আছে? ট্রান্সমিশন লাইনে যেগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে আমার টাওয়ার, স্টিল টাওয়ার গুলো থাকে, এগুলো দেখতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রপার্টিজ গুলো দেখলাম। এখন আমাদের লাস্ট যে প্রপার্টিজ আছে সেটা হচ্ছে ইনসুলেটর। আমরা জাস্ট আজকে জাস্ট এই ইনসুলেটরের প্রপার্টিজ গুলো দেখবো। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, দেখেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনসুলেটর সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ইনসুলেটরটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দেখেন ইনসুলেটর আমাদের কি কি টাইপের ইনসুলেটর গুলো আছে, এবং এর মধ্যে আমাদের কিছু টার্মস গুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা দেখবো। তারপরে আমরা সরাসরি চলে যাব, এগুলো হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, কোনটা কি টাইপের ইনসুলেশন, ইনসুলেটর আমরা দেখবো। এন্ড তারপর আমরা চলে যাব ইনসুলেটর স্ট্রিং এ, আমাদের ইনসুলেটর স্ট্রিং এর ম্যাথ গুলো দেখতে হবে। তো এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা হচ্ছে ইনসুলেটর সম্পর্কে একটা হালকা ধারণা দিচ্ছি। দেখেন ইনসুলেটরটা কি? ইনসুলেটরটা আমরা জানি যে সে হচ্ছে কি আপনার কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে আমার ইনসুলেটর। তো এখানে কি বলতেছে, আমরা ইনসুলেটরটা কোথায় কোথায় থাকে? ইনসুলেটরটা আমাদের টাওয়ারে, টাওয়ারে ইনসুলেটরের কাজ বা কি সেটা আমি দেখাইছি। এই যে দেখেন, আমরা যদি বলি চিত্রটাতে চলে যাই, এই চিত্রটাতে আমরা পরে আসব। এটা অন্য টাইপের ইনসুলেটর, যখন আমরা ইনসুলেটরের ক্লাসিফিকেশন গুলো দেখবো তখন বোঝা যাবে। তো আমরা জাস্ট নর্মাল একটা কথা, এই যে এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের ইনসুলেটর, এগুলো হচ্ছে অনেকগুলো ডিস্ক দিয়ে আমার ইনসুলেটর তৈরি হয়েছে, এই যে এগুলো হচ্ছে আমাদের ইনসুলেটর। তাহলে এটার মধ্য দিয়ে আমার তারগুলো পাস করানো হয়। তাহলে ইনসুলেটর, ইনসুলেটর গুলো কি হচ্ছে সিরামিক দিয়ে তৈরি করা হয়? এগুলো অনেক ভারী হয় হ্যাঁ সাধারণত। সিরামিক তো আপনার এক টাইপের ইনসুলেটর, হ্যাঁ। তো সিরামিক দিয়ে আমরা তৈরি করতে পারবো। আমাদের স্যার ওইখানে যখন হচ্ছে এই যে আহ, কাজ করতে আসতো তখন দেখতাম স্যার
যে হ্যাঁ, সিরামিকেরও তৈরি হয়। যে চাকতিগুলো থাকে এগুলো স্যার, ডিস্ক গুলো যেগুলো থাকে হুম, এগুলো স্যার খুব ভারী হয় আর কি। হ্যাঁ, ওগুলো আপনার খুব ভারী। আপনার ডিস্কের যেগুলো আছে, আপনি যে কোনো ইনসুলেটর কথাই বলেন না কেন, ওই ডিস্কগুলো আপনার ভারী হয়। কারণ হচ্ছে কি, যে আপনার যখন ধরেন যে ট্রান্সমিশন লাইনের যেগুলো, হ্যাঁ, তো ট্রান্সমিশন লাইনে হচ্ছে কি আপনার ভোল্টেজটা অনেক বেশি থাকে না ট্রান্সমিশন লাইনে। আমার কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনের চেয়ে ট্রান্সমিশন লাইনে অনেক ভোল্টেজ বেশি থাকে, তাই না? তো ওগুলাতে দেখবেন যে আপনার ওই একটা ডিস্কে হবে না, দেখবেন অনেকগুলা চাকতি থাকে, তাই হ্যাঁ, না? অনেকগুলা ডিস্ক থাকে স্যার, এবং মাঝখানে মনে হয় অন্য আরো মানে ছোট আর বড় মিক্সানো ডিস্ক থাকে। হ্যাঁ, ওগুলা আমরা পড়বো। ওগুলা হচ্ছে আমরা যখন ক্লাসিফিকেশনে চলে আসব তখন ওগুলা বোঝা যাবে। তো ওইগুলা দেখবেন যে অনেক অনেক টাইপের আছে, যে আপনার একটাতে এরকম একাধিক ডিস্ক থাকে, এগুলো আপনি খুলে ফেলতে পারবেন না, এরকম করে একদম ফিক্সড করা থাকে 3টা বা 4টা ডিস্কে। তো এগুলো একটা। আবার অনেক সময় থাকে যেরকম আলাদা আলাদা ডিস্ক পাওয়া যায় এরকম। তো আপনি কি করবেন, তখন জাস্ট এই যখন দরকার তখন এই একটা ডিস্ক এখানে একটা লাগাই ফেলতে পারেন। তো দুইটা যখন আমার ধরেন একটা সিস্টেম আছে 4টা ডিস্কের প্রয়োজন, তখন কি করা হয়, এই 4টা ডিস্ক তো আপনি আলাদা আলাদা করে ফিক্স করে লাগাইতে পারবেন। বাট এই যে এখানে যে এগুলো হচ্ছে আবার ফিক্সড, এগুলো আপনি খুলতে পারবেন না ডিস্কগুলা। তো এগুলোর উপর ভিত্তি করে ইনসুলেটর গুলোকে ভাগ করা থাকে। তো এগুলো হচ্ছে আমাদের কোথায় কয়টা ডিস্ক লাগবে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার উপর ডিপেন্ড করবে। আমার ভোল্টেজ যত বেশি হবে, আমার ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা তত বেশি হইতে হবে, তার মানে আমার ডিস্কটা তত বেশি হইতে হবে, ঠিক আছে? জি জি স্যার। এগুলো প্রত্যেকটা ডিস্কের ক্যালকুলেশন করে জাস্ট আমরা একটা নর্মাল একটা উদাহরণ দেখবো নেক্সট ক্লাসে, তখন আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন। জি স্যার। তো এখন হচ্ছে যে ইনসুলেটর তো আমাদের এখানে থাকে দেখেন। তো এই কাজটা কি, এই কাজটা আমি আগেও বলছি, যে ইনসুলেটরের কাজ হচ্ছে যে আপনার এই যে কন্ডাক্টর যেটা আছে সেই কন্ডাক্টর থেকে আপনার এই গ্রাউন্ড লেভেলটাকে আইসোলেট করে ফেলা। তার মানে হচ্ছে কন্ডাক্টর থেকে আপনার হচ্ছে টাওয়ারটাকে আইসোলেট করে ফেলা, সাথে সাথে কন্ডাক্টর থেকে আপনার গ্রাউন্ড লেভেলটাকে আইসোলেট করে ফেলা। এটা হচ্ছে আপনার ইনসুলেটরের কাজ। তো এটা আমরা বললাম যে ইনসুলেটরের কাজ। এখন দেখেন যে ইনসুলেটরেরও কিছু প্রপার্টিজ আছে, এটাও আছে আমার মেইনলি কমন। এইটা 5টা প্রপার্টিজ আছে। প্রথমত হচ্ছে কি, যে আপনি প্রথমে দেখেন এখানে প্রথমে হচ্ছে যে কস্ট কম হইতে হবে, এটা সব জায়গায় হচ্ছে কি আমাদের একটা কমন জিনিস, যে আমার কস্ট কম হইতে হয়। তারপর আপনার মেকানিক্যাল স্ট্রেংথটাও কিন্তু বেশি হইতে হবে। মেকানিক্যাল স্ট্রেংথ মানে মজবুত হইতে হবে, মেকানিক্যাল স্ট্রেংথ আপনার বেশি হইতে হবে। তারপর হচ্ছে যেহেতু আমার বলতেছি এটা ইনসুলেটর, তার মানে কি এ আমার কারেন্ট প্রবাহ বাধা প্রদান করবে না। ইনসুলেটর ইনসুলেটর কিন্তু কারেন্ট প্রবাহ বাধা সৃষ্টি করবে। তার মানে আমার এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের যে রেজিস্টিভিটি, সেই রেজিস্টিভিটিটা আমার কি হইতে হবে, হাই হইতে হবে। তাইলে আমার এই যে হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা থাকতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে দেখেন রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি আমরা কোনটা পড়ছি, এপসাইলন না? জি স্যার। এপসাইলন। এই এপসাইলনটা আপনার যত বেশি হবে ওই ম্যাটেরিয়ালের, তত বেশি ডাইলেকট্রিক হবে, ডাইলেকট্রিক স্ট্রেংথটা তত বেশি হবে। তার মানে ওইটা আমার তত বেশি ইনসুলেটিং, মানে ওই ম্যাটেরিয়ালের আমার ইনসুলেটিং যে কম্পোনেন্টটা সেটা তত আমার হাই হবে। তার মানে হচ্ছে আমার এই রিলেটিভ পারমিটিভিটি আমার যত বেশি হবে, সেটা আমার নির্দেশ করবে যে ডাইলেকট্রিক স্ট্রেংথটা তত বেশি। তার মানে সেটা আমার তত বেশি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে ভালো কাজ করবে। তাহলে এটা আমার 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে কি দেখেন, যেহেতু আমার এই যে ইনসুলেটরটা আমার হচ্ছে কি মানে যে এয়ারে থাকতেছে, এবং অনেক ধরনের কম্পাউন্ড থাকে এয়ারে। তো ওইসব কম্পাউন্ডের সাথে যাতে বিক্রিয়া করে কি হয়, ওইসব কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে যাতে আমার এই ইনসুলেটিং যে ম্যাটেরিয়ালটা সেটা যাতে ক্ষয় না হয়ে যায়, সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। এই জন্য বলা হয়েছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল শুড বি নন পোরাস। ঠিক আছে? যাতে ওই বাতাসে যে অনেক ধরনের ম্যাটেরিয়াল যেগুলো আছে বা কম্পোনেন্টস আছে, নাইট্রোজেন আছে, তাই না? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তো এগুলোর সাথে যাতে বিক্রিয়া করে আমার ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা যাতে ক্ষয় না হয়ে যায়, সেটা আমার খেয়াল রাখতে হবে। এই কারণে বলা হয়েছে যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা নন পোরাস হবে, এবং স্মুথ হইতে হবে, মানে ক্র্যাক থাকা যাবে না। ক্র্যাক, ইমপিউরিটিস এর ব্যাপারটা কি বলতেছে যে এখানে পুরো একদম পিওর একটা ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে মানে ইমপিউরিটা হচ্ছে কি, যে আপনার একদম পিওর তো হওয়া যায় না, তাই না? কিছু কিছু তো থাকেই। তো আমি যাবো যে যতটা সম্ভব আমার পিওর থাকা যায় ততটুক, ঠিক আছে? আচ্ছা, যত কম হচ্ছে খাদ মেশানো যায়। হ্যাঁ, যত কম খাদ মিশানো যায় তত, মানে এটা তো আমি যে আবারও বলছি, যে এটা হচ্ছে যে দেখবেন কি করবে, যে আপনি একদম পিওর চাবেন, তো ম্যানুফ্যাকচারার কি করবে, যে আমার কস্ট কমাইতে হবে, তো তারা তো খাদ দিবে, বুঝতে পারছেন না? তো এমন যেন খাদ না হয়ে যায় যে আমার যে সিস্টেমের জন্য দরকার সেই সিস্টেমে সে হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা কাজ করতে না পারে, বুঝতে পারছেন? তো জি যত স্যার। আপনি বেশি খাদ মিশাবেন তত বেশি আপনার হচ্ছে কি
লো হবে সেই ম্যাটেরিয়ালটা ইনসুলেটর হিসেবে। তো আমরা চাই একদম ইনসুলেটিং এ হচ্ছে কি আমরা কোনো রকমের কম্প্রোমাইজ আসি না, ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা একদম একদম পিওরই হইতে হবে। বাট তারপরেও এটা হচ্ছে যে একদম যদি রিয়েলিটি চিন্তা করি মিশাই দেয়, তো আমরা যতটা সম্ভব মানে আমরা এটা একদম ফ্রি রাখবো। যদি কেউ যদি মিশানো থাকে তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে ওই সিস্টেমের জন্য হচ্ছে কি যে আমার এটা অ্যাপ্লিকেবল কিনা, যে সিস্টেমে সেটা উইথস্ট্যান্ড করতে পারে কিনা। অবশ্যই আপনি যদি ইম্পিউরিটি মেশান তাহলে সেটা কি হবে, একদম পিওর যে ম্যাটেরিয়ালটা থাকতো ইনসুলেটর হিসাবে তার লংগিটিভিটি যে থাকতো এটা তার চেয়ে অনেক কম হবে। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে আমরা চাবো এখানে যে যতটা সম্ভব ফ্রি, আমরা চাবো একদম পিওরই। যদি থাকেও তাহলে আমরা ফার্স্টে দেখবো যে এটা আসলে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা চালাইতে পারি কিনা, না চালাইতে পারলে বাদ। আমরা তাহলে এখন দেখেন ক্র্যাক, ইনসুলেটিং ম্যাটেরিয়ালে কোনো ক্র্যাক থাকা যাবে না। ক্র্যাক থাকলেই আপনার ওটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। বুঝতে পারছেন? জি ক্র্যাক থাকলেই আপনার একদম কারেন্ট পাস করবে ওর মধ্যে দিয়ে। কারণ আমরা যতটুকু জানি দেখবেন যে এরকম যদি ধরেন এটা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একটা ডিস্ক, ধরেন এরকম একটা ডিস্ক আছে, সাপোজ ধরেন এটা একটা ডিস্ক। এই ডিস্কে যদি সাপোজ ধরেন এখানে ক্র্যাক থাকে, এই ক্র্যাক থাকলেই আপনার হচ্ছে এই এখান দিয়ে আপনার আয়োনাইজেশন হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? কারেন্ট প্রবাহ শুরু হবে, আয়োনাইজেশন হওয়া শুরু হবে। এখন যদি আয়োনাইজড হইতে থাকে তাহলে আপনার এই পুরা এই যে ম্যাটেরিয়াল যেটা আছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল সেটা একটু ড্যামেজ হয়ে যাবে। তো ক্র্যাক থাকা যাবে না। আর হাই রেশিও অফ পাংচার স্ট্রেংথ, এই পাংচার স্ট্রেংথটার হাই রেশিও থাকতে হবে। মানে হাই রেশিও অফ পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার, এটা যদি এটা কি এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো। কারণ কি দেখেন এটার জন্য আমাদের যতটুকু নলেজ থাকা দরকার ততটুকু নলেজ এখনো হয়নি। কারণ দেখেন এই যে আমাদের এটা টাইপস অফ, এই যে এখানে দেখেন এখানে আছে যে হাই রেশিও অফ পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। তো আমার এখানে বলছে যে ফ্ল্যাশ ওভারের চেয়ে আমার যে পাংচার স্ট্রেংথটা, সে পাংচার স্ট্রেংথটা বেশি হইতে হবে ইনসুলেটরের জন্য। কেন হইতে হবে এটা জানতে গেলে আমাদের আরো কিছু ক্লাসিফিকেশন জানতে হবে, এবং সাথে সাথে আমাদের পাংচার স্ট্রেংথটা কি বুঝায়, ফ্ল্যাশ ওভার স্ট্রেংথটা কি বুঝায় সেটা আমাদের জানতে হবে। তো জাস্ট এতটুকু মনে রাখেন যে আমার ইনসুলেটরের সেফটি ফ্যাক্টরটা বেশি হইতে হবে। কারণ আমার যদি পাংচার স্ট্রেংথটা বেশি হয় তাহলে আমার ইনসুলেটরের সেফটি ফ্যাক্টরটাও বেশি হবে। তো এটা কেন হবে সেটা আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা দিব। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি, নেক্সট হচ্ছে যে আমরা টাইপস অফ ইনসুলেটর সম্পর্কে জানবো। ঠিক আছে? আপনাদের হচ্ছে যে নেক্সট ক্লাসে আমি হচ্ছে একটা নেক্সট মানে উইকে আর কি, নেক্সট উইকে আপনাদের হচ্ছে আমি একটা এক্সাম নিব। তো সেটা সিলেবাস কতটুকু হবে কিভাবে হবে ওইটা আমি আপনাদের সাথে নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? স্যার তারিখটাও কি নেক্সট ক্লাসে বলবেন? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে? আর হচ্ছে আমি আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে ওই স্লাইড বানানোর জন্য, স্লাইড নিয়ে কি আমি আপনাদের সাথে ডিসকাস করছিলাম, মানে প্রেজেন্টেশন নিয়ে? না স্যার। না স্যার। আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে মানে মেবি আপনাদের সাথে ডিসকাস করা হয়নি। তাহলে যেটা হয়েছে কি, মানে আপনাদের তো একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে তাই না? তো আপনারা চাইলে প্রেজেন্টেশন আপনারা ইন্ডিভিজুয়াল দিতে পারেন, আবার চাইলে আপনারা হচ্ছে মানে 3 থেকে 4 জনের একটা গ্রুপ করেও দিতে পারেন। ঠিক আছে? তো স্যার সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দিলে মনে হয় ভালো হতো প্রেজেন্টেশন। মানে হ্যাঁ মানে আপনাদের ইচ্ছা। তো সেটা আপনার হচ্ছে নিজেরা একটু ঠিক করে স্যার নেবেন। গ্রুপ নিলে বেটার হয়। আমি স্যার সিঙ্গেলের পক্ষে, বাকিরা হাত তোলো। স্যার আচ্ছা গ্রুপে নিলে বেটার হয়, কারণ আমরা আচ্ছা অনেকে ঠিক, গ্রামে চলে যাচ্ছে, আমাদের পিসি ঢাকাতে হ্যাঁ রেখে দিয়েছি ঠিক আছে, সমস্যা নাই। মানে লকডাউনের কারণে। হ্যাঁ, তো আপনাদের যে সিআর আছে, হ্যাঁ, ওই সিআর এর সাথে আপনারা কথা বলবেন, কথা বলে আমাকে একটা লিস্ট দিবেন। লিস্টটা হচ্ছে যে কে কে কোন গ্রুপে আছে ওইটা লিস্টটা দিবেন। আর যারা সিঙ্গেল তাদের নামও থাকবে, জাস্ট পাশে একটা কমেন্ট দিয়ে রাখবেন যে সিঙ্গেল। ঠিক আছে? আচ্ছা স্যার, সিঙ্গেলে দেওয়া যাবে, গ্রুপেও দেওয়া যাবে? হ্যাঁ, দুইটাই দেওয়া যাবে। যেমন আপনি হাফিজ শিখতে, তাই তো? তো Yes, আপনি sir. সিঙ্গেল দিতে চাচ্ছেন, যেমন আপনার নামটা এখানে আমার কাছে একটা লিস্ট থাকবে, সেটা হচ্ছে সিআরটা তৈরি করে দেবে। যেমন এখানে আপনার নাম থাকবে হাফিজ শিকদার, তো পাশে লেখা থাকবে সে সিঙ্গেল দিবে, কারণ সে কোনো গ্রুপে নাই। ঠিক আছে? আর বাকিরা যে কয়জন থাকবে 2 বা 3 জন, 3 থেকে 4 জন, এর বেশি হওয়া যাবে না। তো তাদের হচ্ছে 3 জনের নাম থাকবে, এবং বলে দিবেন এখানে একটা গ্রুপ দিয়ে দিবেন, গ্রুপ লিখে দিয়ে দিবেন তারা একটা গ্রুপে আছে, যাতে আমি দেখে বুঝতে পারি। তো যখন আমি নিব তখন যেন আমার কাছে একটা ক্লিয়ার ধারণা থাকে কে কোন গ্রুপে আছে, এবং এরকম একটা ধারণা থাকবে। তো আমি হচ্ছে কি আপনাদের টপিকগুলো আগেই দিয়ে দিব,
সেটা গুগল ক্লাসরুমে আমি জানাই দিব। আপনারা ওই টপিকগুলোর উপরে ওই স্লাইডগুলো তৈরি করে রাখবেন, ঠিক আছে? টপিক 3টা 4টা থাকবে, আপনি ওই 3টা 4টা টপিক থেকে আপনার কাছে যেটা মনে হয় যে আপনি এই টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, ওই টপিকের উপর আপনি স্লাইড বানাবেন, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তাহলে ওই টপিকের উপরে হচ্ছে আপনারা স্লাইড তৈরি করবেন, দেন আমি জানাই দিব কবে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন নিব। তো ওই দিনে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। আর স্লাইড গুলো হচ্ছে গিয়ে আপনাদের ওই এক সপ্তাহ আগে জানাই দিন একটু। হ্যাঁ আমি জানাই দিব। আর স্লাইড গুলো হচ্ছে কি আপনাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে? আমি যেভাবে একটা অ্যাসাইনমেন্ট সেকশন খুলে দেই ওইভাবে আপনারা হচ্ছে ওইখানে একটা স্লাইড, ওই সেকশনে আপনারা স্লাইড গুলো জমা দিবেন। তো আমি জানাই দিব কবে হবে, 1 সপ্তাহ আগে। স্লাইড কি পাওয়ার পয়েন্টে করবো নাকি পাওয়ার পয়েন্টে হচ্ছে করবেন, পাওয়ার পয়েন্টে। আচ্ছা এটা আপনাদের জন্য ইজি হবে, অন্য কোনো কিছু ইউজ না করে পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করেন। আমি স্যার হচ্ছে প্রেজিতে দিতে চাচ্ছিলাম প্রেজেন্টেশন। আচ্ছা আপনার ইচ্ছা, আপনি যদি প্রেজিতে দিতে চান দিতে পারেন, বা প্রেজিতে কিন্তু একটা প্রবলেম আছে সেক্ষেত্রে, যে আপনি কিন্তু স্লাইড গুলো ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? স্যার এইখানে স্ক্রিন শেয়ার করেই তো দেখানো যাবে। মানে আপনি আমার কাছে স্ক্রিন শেয়ার দিতে পারেন, বাট যখন আমাদের কিছু হয় ও কি আচ্ছা, যে আমি যখন জমা দিব তখন। হ্যাঁ, তখন কিন্তু আপনি হচ্ছে কি আমাকে তাহলে কিন্তু স্লাইড গুলো দিতে পারবেন না। তো স্লাইড গুলো কিন্তু আমাকে জমা দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি পাওয়ার এর পয়েন্টই আগেরবার করেন। যেটা করেছিলাম স্যার ওই ইসের জমা দেওয়ার জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড আলাদাভাবে ওই যে এই প্রেজেন্টেশন স্লাইডটা হুম, স্ক্রিনশট নিয়ে তারপরে আরেকটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তো সেটা করতে পারেন। বাট ওই স্ক্রিনশট নিলে হচ্ছে কি আপনার ওই পিকচারের কোয়ালিটি গুলো কমে যায়। হ্যাঁ, তো আপনি পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইতে পারেন, এখন আপনার ইচ্ছা আপনি যেটাতে করতে চান। আপনি যদি ধরেন যে ঠিক আছে আমি প্রেজেন্টে দিব তাহলে সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টই বানাবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পাওয়ার পয়েন্টই তৈরি করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।